প্রথমটা হট মেল্ট সাইজিং। এটা হচ্ছে আমরা যেগুলো টেকনিক কথা বলতেছি এগুলো একটা হচ্ছে আমাদের কনভেনশনাল টেকনিক না, 8 নম্বর হচ্ছে কনভেনশনাল টেকনিক। বাট এই 7টা হচ্ছে ভিন্ন ভিন্ন টেকনিক যেগুলো স্পেশাল পারপাসে এই টেকনিকগুলো ইউজ করা হয়। প্রথমটা কি, হট মেল্ট সাইজিং। হট মেল্ট সাইজিং হচ্ছে একটা এনগ্রেভ রোলার ইউজ করা হয় এরকম, রোলারের গায়ে ধরো খাঁজ কাটা আছে, তো এই খাঁজের মধ্যে বাজারে দেখো না মোম আছে না, মোম শক্ত অবস্থায় তো থাকে কি শক্ত, বাট মোমকে তাপ দিলে গলে যায়। এরকম মোমের মতো করে হার্ড ফর্মে নিয়ে যাওয়া হয় সাইজ ম্যাটেরিয়ালগুলোকে। সাইজ ম্যাটেরিয়ালগুলো দিয়ে এরকম মোমের মতো শিট বানানো হয়, শক্ত শিট। এই শিটটাকে উপরে ঘষে দেওয়া হয় কিসের উপরে, ওই এনগ্রেভ রোলারের উপরে। তো যেহেতু রোলারটার মধ্যে খাঁজ আছে, খাঁজের মধ্যে প্রবেশ করে না, কিছু মনে হয় খাঁজ আছে, খাঁজের মধ্যে দিয়ে গেলা তাহলে প্রবেশ করলো না, প্রবেশ করলো। এবার এই রোলারটাকে তুমি টেম্পারেচারের মাধ্যমে মানে টেম্পারেচার দিবা, টেম্পারেচার দিলে যখন ভিতর থেকে টেম্পারেচার পাবে এটা গলে যাবে, গলে তখন তরল হবে, তরল হয়ে এই যে সুতাতে থাকবে উপরে রোলারের উপরে, সেই রোলারের উপরে সুতার মধ্যে তখন মাঠটা লাগবে। এটা হচ্ছে হট মেল্ট সাইজিং, এই টেকনিকটা ইউজ করা হয়। অর্থাৎ টেম্পারেচার পেলে যে মেল্ট করে, এটা একটা এনগ্রেভ রোলারের মধ্যে দেওয়া হয়, রোলারের উপর দিয়ে সুতাগুলোকে পাস করানো হয়, তাহলে যে সাইজিং চেম্বার যে মেশিন দেখতেছি আমরা, এগুলো কিছু লাগবে না। তুমি আলাদা একটা ডিভাইস রাখবা, সেই ডিভাইসটা উপরে একবার মনে করো মোমটা মানে মোমের মতো সাইজিং ম্যাটেরিয়ালটাকে রোলারের উপরে রেখে যাবে, তারপরে সুতা আসলে তখন কি মানে ব্যাপারটা হচ্ছে মনে করো একবার তুমি রোলারের উপরে দিলা, কি দিলা, সাইজ ম্যাটেরিয়াল শক্ত ম্যাটেরিয়ালটা দিয়ে গেলা, এরপর সুতা পাস করার সময় রোলার টেম্পারেচারটা বাড়ায় দিলা, তখন কি হলো, এটা গলে গেল এবং মাঠটা সুতার উপর বসে গেল। এইভাবে করে সাইজিংটা হয়ে থাকে। তারপরে সলভেন্ট সাইজিং, এটা তো বুঝতেছই, আমাদের পানিটা হচ্ছে সমস্যা, পানিটাকে তোমার রিমুভ করতে হয়, মানে ড্রাইং করতে গেলে পানিটাকে সরাইতে হয়। তো পানিটা রিমুভ করাটা একটু ডিফিকাল্ট, ড্রাইংয়ের ক্ষেত্রে কাজটা কঠিন হয়ে যায়। তো এই জন্য পানি ছাড়া অন্যান্য সলভেন্ট ইউজ করা হয় এখানে। তো এদের সুবিধা কি, রিইউজ করা যায়, এই সলভেন্টটাকে সহজে ইভাপোরেট করা যায় এবং মানে ভোলাটাইল কোনো সলভেন্ট আর কি, এটা উদ্দায়ী, খুব সহজে পাস হয়ে যায়। তো এই সলভেন্ট পানির পরিবর্তে ওই সলভেন্টটা ইউজ করলো মাঠটাকে তৈরি করার জন্য, তারপরে এটাকে উদ্দায়ী করে ইভাপোরেট দ্রুত করে দিতে বলা হচ্ছে, দ্রুত ইভাপোরেট করে দিল, তো এতে করে এটাকে নিয়ে এসে আবার ইউজ করা যাবে। কালেক্ট করলো কোনো জায়গায় ইভাপোরেশনের সময়, সেখান থেকে এনে আবার ইউজ করলো, এটা করা যায়। তারপরে ফোম সাইজিং, যেখানে আমাদের এন্টি ফোমিং ইউজ করা হয় কনভেনশনাল সাইজিংয়ে, সেখানে লাইট সাইজিংয়ের জন্য আমার সাইজ ম্যাটেরিয়ালের মধ্যে মানে সাইজের চেম্বারের মধ্যে সুতা প্রবেশ করারই দরকার নেই। করলে তো বেশি পরিমাণ সাইজ নিয়ে নিবে, না নিয়ে যদি কম পরিমাণ সাইজ নিতে চাই, মানে লাইট সাইজিং করবো, একেবারে হালকা সাইজিং হবে, তখন আমরা এই ফোম সাইজিংটা প্রিফার করি, ফোমিং এজেন্ট ইউজ করি। তো ওই সলিউশন থেকে অনেকগুলো ফেনা তৈরি হয়, তো ফেনার মধ্যে দিয়ে চুবিয়ে নিয়ে যায়, সাইজিং বাতের মধ্যে আর চুবাই না, বাতের উপর তো ফেনা তৈরি হয় না, ওই ফেনার মধ্যে দিয়ে চুবিয়ে নিয়ে যাওয়া হয়। তো এতে করে কি হয়, আলটিমেটলি হালকা সাইজিং হয়। এই হালকা সাইজিংয়ের জন্য ফোম সাইজিং টেকনিকটা অ্যাপ্লাই করা হয়। তারপরে হাই প্রেশার সাইজিং, এমনিতে বুঝতেই পারতেছো, যদি তুমি খুব ঘন একটা দ্রবণ বানাও, মনে করো মারের একটা খুব ঘন দ্রবণ বানালো, এই ঘন দ্রবণটা কি প্রবেশ করবে সুতার মধ্যে, মানে ভাতের মারটা খুব গাঢ় হইলো, বিস্কুটটি খুব হাই, এটা প্রবেশ করবে, এটা দিয়ে চুবাইলেও তো লাভ নেই, আলটিমেট ভিতরে প্রবেশ করবে না। তো অনেক সময় এই গাঢ় দ্রবণগুলো প্রডিউস করে হাই প্রেশারের মাধ্যমে জোর করে সুতার মধ্যে প্রবেশ করানো হয়, হাই প্রেশার দিয়ে প্রবেশ করানোর উদ্দেশ্য হচ্ছে দুইটা। একটা হচ্ছে আমি পাতলা রাখলে তো এমনিতেই প্রবেশ করতো মার্ক দ্রবণগুলা, কিন্তু ঘন রেখে আমি ইচ্ছা করে ঘন রেখে হাই প্রেশার দিয়ে সুতার মধ্যে প্রবেশ করানো হয়, যাতে করে ড্রাইংটা সহজ হয়ে যায়। মানে প্রবেশ করে দিলাম, এরপর ড্রাইং করতে গেলে আরও কম টেকনিকে হয়ে যাচ্ছে। আর যদি তুমি পাতলা রাখো, সেখানে পানি যাবে, ইচ্ছা মতো পানিও শোষণ করবে, পানি শোষণ করে ড্রাইং করতে কষ্ট হবে না, বা ড্রাইং করতে বেশি খরচ হবে শুকাইতে আর কি। এখন যেহেতু সে প্রবেশ করতে চাচ্ছে না, তোমার আসলে মোটামুটি প্রায় ভালো অবস্থাতে আছে, এটাকে জাস্ট জোর করে হাই প্রেশারে যখন প্রবেশ করানো হবে, তখন ড্রাইংটাও ইজি হয়ে যাবে, কারণ ভিতরে তো পানি প্রবেশ করে নাই না। রিমুভালটা হচ্ছে কেমিক্যাল দেওয়া হয়, একটা স্পেসিফিক কেমিক্যাল দিলে সার্টেন টেম্পারেচার নিয়ে গেলে এমনিতে রিমুভ হয়ে যায়। সেটা তো মানে ভিতরে প্রবেশ তো নর্মাল অবস্থাতেও করে, মানে ব্যাপারটা হচ্ছে কি, ধরো
তুমি এটা এই প্রসেসে গেলা না, কনভেনশনাল পদ্ধতিতে গেলা। কনভেনশনাল পদ্ধতিতে গেলে তুমি কি করো, একটা পাতলা মারের দ্রবণ তৈরি করো, সেই মারের দ্রবণ দিয়ে যখন সুতাটাকে প্রবেশ করে নিয়ে যাও, তখন মারটা তো প্রবেশ করে, সাথে কিছু পানিও প্রবেশ করে, কিন্তু এটাকে শুকাইতে পরের স্টেজে তো শুকাইতে হয়, শুকানোর পরে তো পানিটা চলে যায়, মারটা তো আর যায় না। যখন ড্রাইং করি মারটা তো সুতা দিয়ে থেকে যায়, তো এইখানেও তো মারটা থেকে যায়, বাট ড্রাইংটা একটু ইজি হয়, অত বেশি পানি থাকে না তো ভিতরে, তখন এটাকে শুকানো যায় সহজ। এই জন্য হাই প্রেশার টেকনিকটাও ইউজ করা হয়। তারপর ইলেকট্রোস্ট্যাটিক টেকনিক ইউজ করা হয়, যেমন কাস্টিক দিয়ে বা সোডা দিয়ে মারের দ্রবণটাকে একটু পজিটিভ চার্জে নিয়ে যাওয়া আর সুতাকে, আর মারের দ্রবণগুলো থাকে হচ্ছে নেগেটিভ চার্জে চার্জিত, তখন একটা পজিটিভ নেগেটিভ চার্জ পরস্পর কাছাকাছি এসে সাইজ ম্যাটেরিয়াল সহজে সুতার মধ্যে অ্যাট্রাক্ট হয়ে যায়, মানে একটাকে আকর্ষণ করে নিয়ে আসে, অ্যাট্রাক্ট হয়ে যায়। এই জন্য ইলেকট্রোস্ট্যাটিক পদ্ধতিতেও করা হয়, অর্থাৎ চার্জের মাধ্যমে সাইজ ম্যাটেরিয়ালটাকে একটা চার্জ দিয়ে সুতাটাকে আরেকটা চার্জে চার্জিত করে এই চার্জের মাধ্যমে সাইজিং করা হয়। তবে ইমালশান সাইজিংও হতে পারে, স্যুপ, অয়েল। ইমালশান তো বুঝো, ইমালশান হচ্ছে মানে পানি এবং অয়েলের যে মিক্সচার, এটাকে ইমালশান বলে, বুঝো তো না? ইমালশান মানে অয়েল কি পানির সাথে মিশে? তেল তো পানির সাথে মিশে না, কিন্তু মিশাইতে পারবো তুমি। বাসায় যে ব্লেন্ডার আছে না, এই ব্লেন্ডারের মধ্যে তেল আর পানি দিয়ে দিও, দেখবা কি হবে, কাটতে 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 তেলগুলোকে একদম ক্ষুদ্র ক্ষুদ্র দানায় পরিণত করবে এবং এটা মিশে যাবে। মানে আপাত দৃষ্টিতে তোমার কাছে বাহ্যিক চোখে মনে হবে এটা মিশে গেছে, কিন্তু ইমালশানকে যদি তুমি খুব ক্লোজলি মাইক্রোস্কোপ দিয়ে দেখো, হ্যাঁ, বা ম্যাক্রো লেন্সে ভালো করে দেখো, দেখবে যে আসলে পানির কণাগুলো আর তেলের কণাগুলো আলাদা আলাদাই আছে। কিন্তু তুমি কী করছো, কণাগুলোকে এমনভাবে বিট করে খুব ছোটো করে বসে, তখন আসলে আপাত দৃষ্টিতে মনে হয় না যে এখানে মানে ভিন্ন দুইটা উপাদান আছে, এটাকে ইমালশান বলে। তো এরকম ইমালশান বা অয়েল স্যুপ দিয়েও করা হয়, ওই ড্রাইংটাকে ইজি করার জন্য এবং রিসাইক্লিং করার জন্য। তারপরে কম্বাইন্ড টেকনিক আছে। কম্বাইন্ড টেকনিক মূলত ডেনিমে ইউজ করা হয়, ডেনিম ইন্ডাস্ট্রিতে যেটা সুবিধা সেটা হচ্ছে মানে আমরা তো জানো যে এখানে ডাইং করে নিতে হয়, আগে সুতা ডাইং করা হয়। তো সুতা ডাইং করলে তো তুমি আগে সাইজিং করে নেবে, তারপর ডাইং করবা। মানে আমাদের টেকনিক তো দুইটা, একটা হচ্ছে কাপড় ডাই করি, তো কাপড় ডাই করলে কি সুতা ডাই করতে হয়, ইয়ার্ন ডাইং করতে হয়? মেইন প্রসেস কোনটা আমাদের টেক্সটাইলে? মেইন প্রসেস আমরা কাপড় ডাইং করি, ফেব্রিককে ডাইং করতে আমরা পছন্দ করি, কিন্তু সুতা ডাইং করতে হয় চেক, স্ট্রাইপ, ডেনিম বানাইতে। সুতা ডেনিমের মধ্যে করে ইন্ডিগো কালার বা ব্ল্যাক কালার ডাইং করতে হয় না? ডেনিম প্যান্ট পরে আসো যে, এটা তো ইন্ডিগো বা ব্ল্যাক সালফার ডাইয়ে বা ডাই দিয়ে ডাইং করা হয়েছে, সালফার ডাই দিয়ে। তো এখন ডাইং করার সময় এটা তো আগে সুতাটাকে ডাইং করতে হয়েছে, তারপরে সাইজিং করতে হয়েছে। এটা বলা হচ্ছে যে কম্বাইন্ড প্রসেস, মানে 2 স্টেপ প্রসেস, যেটা কিনা ডেনিমে অথবা চেক শার্ট, স্ট্রাইপ শার্ট বানাইতে ইউজ করা হয়ে থাকে। আর কনভেনশনাল হচ্ছে আমরা যে টেকনিকগুলোকে ব্যবহার করছি এই টেকনিকগুলোর বাইরে। আমরা যেটা ইউজ করতেছি সেটা হচ্ছে কনভেনশনাল টেকনিক। আমরা আসলে এই টেকনিকগুলো কোনোটাতে যাচ্ছি না। এই টেকনিকগুলো এক একটা ভিন্ন ভিন্ন স্পেশাল কেজে, নির্দিষ্ট স্পেশাল কেজে মূলত ইউজ করা হয়। তো আমরা এবার একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখব, এটা হচ্ছে এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে একটা সাইজিং মেশিন, মানে স্ল্যাশার সাইজিং মেশিন। এবং এটাই হচ্ছে আমাদের মানে প্রায় সব ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত হয় এই মেশিনটা। স্পেশাল সাইজিং মেশিনটাই খুব কমনলি ইউজড সাইজিং মেশিন ইন উইভিং ফ্যাক্টরিজ ইন বাংলাদেশ। এরকম 2-3টা রোলার বাদ পড়লে সমস্যা নেই, ইউনিটগুলো ঠিক রাখতে হবে। ইউনিট কয়টা মোট? 1 2 ড্রাইং কুলিং একসাথে লিখে ফেললাম 4টা, 1 2 3 4 5 6 7টা, এই 7টা ইউনিট আর কি। তো এমনি সাইজিং মেশিন তো দেখো নাই তোমরা, দেখছো? উইভিং ফ্যাক্টরিতে গেছো? মিল ভিজিটে যাও নাই? একটাই হয়েছে, তাহলে হবে। তো এমনি অনেক লম্বা, বুঝছো? এখান থেকে ওই যে আমাদের ওই বিল্ডিং দেখা যায় না, আরও বড়, এরকম লম্বা মেশিন মানে হচ্ছে পিছনে তো আমার বিমই বসাইতে হয় হচ্ছে 8টা 10টা 12টা। এক একটা বিম তো দেখছো না, লুমে তো গেছো, লুমে বিম দেখছো না, এক একটা বিম হচ্ছে বড় এবং এরকম মোটা। তো এরকম যদি 10টা বিম উপরে বসানো হয়,
নিচে একটা উপরে একটা, নিচে একটা উপরে একটা, বা 3 সারিতে বসানো হয়। তো বসাইলে তো যদি 3 সারিতেও বসাও, 2 সারিতে বসাইলা, বসে 10টা বিম যদি রাখো, তাহলে 5টা বিমের জায়গা তো তোমার এখানেই চলে আসবে ব্যাক বিমিং অংশে। কেন, অনেকগুলো বিম থেকে একটা বিম বানাবো না? এই বিমগুলো তো সুতার সংখ্যা কম, সুতা আছে 500 600, কিন্তু এইখানে তো তোমার বিমের মধ্যে সুতা লাগবে 4500 4000 3500 2500 এরকম লাগবে না? তো এই জন্য কয়টা বিম আছে সেই বিমগুলোতে বিমিং সেকশনে, ব্যাক বিমিং সেকশনে বসানো হয়। মানে যেই সেকশনে ওয়ার্প বিমগুলো বসানো হয় সেটা হচ্ছে ব্যাক বিমিং ইউনিট। তাহলে ব্যাক বিমিং ইউনিটে কতগুলো কি থাকে? বিম থাকে। তাহলে এগুলো কি? সবগুলো হচ্ছে ওয়ার্প বিম। হ্যাঁ, ওয়ার্প বিম। বিটা কি? বিটা এই বি আর বি এগুলো গাইড করে, মূলত ব্যাক বিম থেকে এখানে সিতে আসা পর্যন্ত বা বি থেকে ইতে যাওয়া পর্যন্ত এগুলো হচ্ছে গাইড করে। আর সি হচ্ছে টেনশন রুলার, এই বি হচ্ছে গাইড রুলার। এই টেনশন এবং গাইডের মাঝখানে সুতাগুলো চলে আসে কোথায়? এই সাইজিং বাতে বা সাইজিং বক্সে, সাইজ বক্সে। এই সাইজ বক্স হচ্ছে ডি, আর ই হচ্ছে যে চুবানো অবস্থায় আছে। মানে যেই রোলারটাকে সাইজ বাতের ভিতর চুবানো আছে তাকে বলা হয় ইমার্শন রোলার। ইমার্শন মানে চুবানো, মানে চুবিয়ে রাখা। তো এটা এই রোলারটা থাকে কি সাইজ বাতের ভিতরে থাকে, সাইজিং সলিউশনের মধ্যে থাকে। তো এটা ইমার্শন রোলার। ইমার্শন রোলারের মাধ্যমে যখন ঘষে সুতাটা যায় তখন এখানে সাইজটা রিসিভ করে। আর জিকে বলা হয় সাইজিং রোলার, সরি জি হচ্ছে স্কুইজিং, এটা উপরে হবে, হ্যাঁ হ্যাঁ স্কুইজিং, আর এফ হচ্ছে সাইজিং রুলার। তো মূলত একটা এই সাইজিং রুলারের সাথে এখানে কিছু সাইজ মেটেরিয়াল লাগে, আর উপরে হচ্ছে স্কুইজিং রুলারটার কাজ হচ্ছে স্কুইজ করা। অর্থাৎ এই যে সাইজ মেটেরিয়াল নিয়ে আসছে না, অতিরিক্ত সাইজটাকে চাপে ফেলে দেওয়া। কাপড় শুকানোর পরে, কাপড় ধোয়ার পরে আমরা কী করি? মশলা না স্কুইজ করি না? স্কুইজ করি কেন? পানিটা সরে ফেলার জন্য। এই জন্য এখানে যখন এই যে গোসল করে আসছে না, তো এই জন্য এখান থেকে কিছু অংশ নিংড়ে ফেলে দেওয়া হয়, এখান থেকে আবার এটাকে ফেলে দেওয়া হয় স্কুইজিং রুলারের মাধ্যমে। তারপরে এইচ আছে, এইচগুলো হচ্ছে আমাদের ড্রাইং সিলিন্ডার। এখানে 2টা সিলিন্ডার দেখানো হয়েছে, কিন্তু আসলে মেশিনে অনেকগুলো সিলিন্ডার থাকে। আমাদের যে রিয়েল মেশিনটা আছে সেখানে অনেকগুলো সিলিন্ডার থাকে, এই 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা সিলিন্ডারও থাকে। সিলিন্ডারটা কি? সিলিন্ডারটা হচ্ছে এটা দেখতেছো না মার্কারটা, এটা হচ্ছে আরও অনেক মোটা, এরকম মোটা মোটা বড় সিলিন্ডার। এই সিলিন্ডারের উপরের পাশটা, উপরের পৃষ্ঠটা, এই যে উপরের পৃষ্ঠটা, এই পৃষ্ঠটা হচ্ছে একটা মেটাল প্লেট, অ্যালুমিনিয়াম বা কোনো একটা পরিবাহী মেটাল দেওয়া হয়। তো এটার উপরের অংশে তাপ দেওয়া হয় ভিতর থেকে স্টিমের মাধ্যমে অথবা ইলেকট্রিক্যালি গরম করা হয় সিলিন্ডারটাকে। তো এই সিলিন্ডারের উপর দিয়ে গিয়ে আরেকটা সিলিন্ডারের নিচ দিয়ে, আরেকটা সিলিন্ডারের নিচ দিয়ে উপর দিয়ে যায় না সুতোটা, যাওয়ার সময় এখানে একটু তাপ পায়, ওখানে একটু তাপ পায়, ওইতে তাপ পেতে পেতে আসলে শুকিয়ে যায়। তো এরকম এই হচ্ছে ড্রাইং সিলিন্ডার। এরকম সিলিন্ডার অনেক থাকে, 5 6টা 7টা 8টা থাকে। এটা হচ্ছে কুলিং ফ্যান, এটা ঠান্ডা করে, এটা ইমিডিয়েট আসার পরেই ঠান্ডা করে এবং তারপর ড্রাইং করে। ওই সিলিন্ডার হচ্ছে শুকায়, আর এদিকে আবার ফ্যান চলতে থাকে। ফ্যানটা মূলত এটা শুকাইতে সহযোগিতা করে, বাতাস দেয়। তারপর হচ্ছে যে কি গাইড রুলার। এখানে যেমন গাইড রুলার ছিল, এখানেও গাইড রুলার আছে। গাইড রুলার পরবর্তী স্টেপে নিয়ে যায়। পরবর্তী ডিভাইডিং ইউনিট, এখানে জে কে এল এদের কাজ হচ্ছে আসলে সেপারেট করা, কিছু লিজিংয়ের কাজ করা। লিজিং মানে হচ্ছে এই যে সাইজ ম্যাটেরিয়াল লেগে গেছে না একটু আগে, এরা কিন্তু একটা সাথে লেগে থাকতে চাইবে। সবাইকে একসাথে মার দিছো না, তো মার দেওয়ার সময় তো মার নিয়ে সবাই মনে করে একসাথে এইগুলো শহর চেপে গেছে একসাথে, 5টা সুতা 10টা সুতাকে আলাদা করতে পারবো না। অনেক সময় বইয়ের পাতা লেগে থাকে না, বা সুতাই মনে করো 2টা সুতাকে একসাথে ইয়ে করলাম, মানে মার দিলাম, তো সুতাগুলো তো আলগা থাকার কথা, কিন্তু আলগা না থেকে নিজেরা আবার সাইজিং করে ফেলবে, নিজেরা সাইজিং করে লেগে থাকবে। তো এটাকে সেপারেট করার জন্য সেপারেটার ইউজ করা হয়। যেমন কীভাবে, ধরো 4টা সুতা আছে, 4টা সুতার মধ্যে 2টা সুতাকে উপর দিয়ে, আর 2টা সুতাকে নিচ দিয়ে, আরও 3টা সুতাকে উপর দিয়ে, এরকম কিছু সেপারেটর রড, এরকম লিজিং রড ইউজ করা হয়। 2 সুতাকে এর উপর দিয়ে, কিছু সুতাকে নিচ দিয়ে আগে থেকে ডিফাইন করে ফেলা হয়। মানে তুমি কি মনে করো এই কাজটা তুমি শুরু করতে পারবা যতক্ষণ পর্যন্ত এখান থেকে সুতা টেনে, সবগুলো রোলার দিয়ে টেনে না এনে, এদিক দিয়ে টেনে এই পর্যন্ত না আনতে পারবা? এখানে আনার পরে প্রথমে তো আমরা যে ওয়েস্টেজ ধরি সাইজিংয়ে, কেন ধরি? কারণ এই যে মেশিনের যতটুকু লম্বা অতটুকু সুতা তো প্রথমেই বাদ,
বিম থেকে সুতাগুলোকে খুলে খুলে নিজে থেকে জোরে জোরে টেনে টেনে সবগুলো দিয়ে পাস করে এই সবগুলো সুতাকে পাস করতে করতে তারপরে এইখানে এনে দিবা, উইভার্স বিমে জড়িয়ে দিবা, তারপরে মেশিনে সুইচ দিতে পারবা। এখন না চলবে, টান করে চলবে, সাইজিং হবে। কিন্তু এখান থেকে সামনে যে সুতাটা আছে পুরো সুতা বাদ না, তো এই ক্ষেত্রে এইখানে তোমাকে রডগুলো থাকবে, লিজিং রডগুলো থাকবে। আগে থেকেই আমার সুতা আছে ধরো 3000 সুতার মধ্যে আমি হয়তো বা 6টা রড ইউজ করবো, তাহলে 500 করে আমি আগে থেকে ঠিক করে রাখবো যে 500 সুতাকে এটার উপর দিয়ে রাখছি, 500 সুতাকে এটার নিচ দিয়ে রাখছি, আরও 500কে এটার উপর দিয়ে নিচ দিয়ে রাখছি, এরকম করে 6টা রডের উপর নিচ দিয়ে দেখে পাস করছি। পাস করলে যেটা হয়, এটা এমন না যে একসাথে যেগুলো আছে সেগুলোকে একসাথে রাখা। ধরো এইখান থেকে একটা নিলাম, এখান থেকে এটা নিলাম, এখান থেকে এটা নিলাম, এগুলোকে দিলাম এক রডের উপর দিয়ে, এটাকে নিলাম, এরকম কয়েকটা নিলে এক রডের নিচ দিয়ে দিলাম। তাহলে এরা যদি সাইজিং অবস্থায় লেগেও থাকে, এখানে যদি লেগেও যায়, এখানে এসে আবার কী হয়ে যাবে, এটা তখন আলগা হয়ে যাবে, মানে সেপারেট হয়ে যাবে। তো এই সেপারেশনের কাজটা এখানে হয়। আর এই এম, ভি, এন, উ এই সবগুলো জায়গাতে মূলত মেজারিং এবং মার্কিংয়ের কাজটা হয়। অর্থাৎ আমার এই সাইজিং মেশিনে কতটুকু সাইজিং হলো সেটা আমাদেরকে এই মেজারিং এবং মার্কিং ডিভাইসগুলো বলে দেয়। তো সেক্ষেত্রে আমরা বুঝতে পারি যে মার্কিং করা অংশে ঠিক আছে, মার্কিং করলে আমরা পেয়ে যাই মানে কত কিলোমিটার বা কত মিটার কি হলো সাইজিং হলো, এটা পাই। আর ফাইনালি এসে এগুলো বিভিন্ন প্রেশার রোলারের মাধ্যমে উইভার্স বিমে জড়িয়ে যায়। জড়িয়ে গেলেই মোটামুটি আমাদের কাজটা এখানে শেষ হয়। তো মূলত এখানে ইউনিট হচ্ছে কটা, 7টা খেয়াল রাখবা। 7টা ইউনিটকে চিত্রের মধ্যে ফুটিয়ে তুলতে হবে, যে ব্যাক বিমিং ইউনিট, সাইজিং ইউনিট, তারপর হচ্ছে ড্রাইং কুলিং, ডিভাইডিং ইউনিট, মেজারিং মার্কিং ইউনিট, আর হচ্ছে বিমিং ইউনিট। তো এখন এখানে আবার এই যে স্টিম দেওয়া হয়, এই ডব্লিউ হচ্ছে স্টিমের পাইপ, স্টিম দেওয়া হয়, স্টিম দিয়ে টেম্পারেচার মেনটেন করা হয়। আর এদিক থেকে দেওয়া হয় যে সাইজ ম্যাটেরিয়াল। এখন এই যে সাইজ ম্যাটেরিয়ালগুলো এখানে যে আসে, মানে সাইজিং সলিউশনটা আসে, সলিউশনটা যে আসে কোত্থেকে আসে, সলিউশনটা আসে হচ্ছে উপরে একটা সাইজ বক্স, মানে মিক্সিং অ্যান্ড কুলিং ইউনিট থাকে। মিক্সিং অ্যান্ড কুলিং মানে কুকিং, মিক্সিং অ্যান্ড কুকিং, রান্না করা। তো ওখানে এই ইনগ্রিডিয়েন্টগুলো সবগুলো দেওয়া হয় ওই চেম্বারে দিয়ে একটা সার্টেন টেম্পারেচার সার্টেন সময় পর্যন্ত রান্না করা হয়। তারপরে যে সলিউশনটা থাকে সেই সলিউশনটাই কিন্তু এখানে ইন করা হয়। বিষয়টা এমন না যে তুমি এইখানে দিবা ময়দার বস্তা থেকে ময়দা ঢেলে দিবা, এরকম হবে না। তাহলে তো ইনস্ট্যান্ট ভিসকোসিটি বেড়ে যাবে, অনেক কমে যাবে, মেনটেন হবে না। এই জন্য উপরে একটা চেম্বার থাকে, 2 তলায় মেশিনের উপরে একটা চেম্বার করে নেয়। এই চেম্বারের মধ্যে রান্নাবান্না হয় যা হওয়ার। তো ওখান থেকে প্রয়োজন মতো যখন যা লাগে সেটা নিচে এই সাইজ বাতে চলে আসে। ওই যে আছে এখানে সাইজ কুকিং ইকুইপমেন্ট, দেখো রান্নাবান্না করার জন্য এরকম একটা ইকুইপমেন্ট ইউজ করা হয়। এখানে একটা মোটর থাকে, এই মোটর দিয়ে এটাকে ঘোরানো হয়, মানে ডালগুটনি আর কি। এখার মধ্যে কি ইউজ করতে চাচ্ছ? কুকিং, হ্যাঁ কুকিংই তো এটা। কুকিং নিয়ে খুব বিপদে আছে নাকি? তোমরা তো থাকো মেসে নাকি? না, আমি তো সাইজ কুকিং ইকুইপমেন্ট। তো এজিটেটর, ওই যে ডালগুটনি ইউজ করো না তোমরা, ডালটা রান্না করো, ডালগুটনির কাজ কি? ওই যে এরকম দিয়ে এরকম ঘুরাইতে হয় না? বা এখন যে ব্লেন্ডারগুলো আসছে, জুস ব্লেন্ডার, সেটাতে যে মাথাটাতে গ্রাইন্ডার থাকে, সেটা মোটর দিয়ে হোক বা হাত দিয়ে, হ্যাঁ চাপ দিলে মনে করে ঘুরে, তো ঘুরলে ওই যে ব্লেন্ডারের কাঁটাগুলো তো কেটে দেয়। তো এখানে একটা এজিটেটর ইউজ করা হয় কন্টিনিউয়াসলি। এই এজিটেটরের কাজ হচ্ছে ঘুরতে থাকে আর সাইজ ম্যাটেরিয়ালগুলোকে কাটতে থাকে, মানে দ্রবণের মধ্যে যদি কণা না থাকে ওগুলো সব কেটে সলিউশন করে আর কি, মানে জুস বানায়, ব্লেন্ড করে। এই এজিটেটরটা মোটর দিয়ে ঘুরে, মোটর দিয়ে এজিটেটরটা ঘোরানো হয়। আর এটাতে মিক্সিং ট্যাঙ্ক মূলত।
এখানে একটা ইনক্লাইন লিড আছে, একটা ঢাকনা আছে, এই ঢাকনাটার উপরে এনে বস্তায় বস্তায় স্টার্চ বিভিন্ন উপাদানগুলো বার্লি এগুলো ঢেলে দেয়, দিলে এটা নিচে পড়ে আর এতে করতে থাকে। এটা ইনটেন্ট করা থাকে যাতে করে এটা এখানে দিলেই যাতে গড়ায় আর নিচে পড়ে যায়। দিব না আমি বিভিন্ন ম্যাটেরিয়ালগুলো এখানে ঢালবো না এখানে। আর এখানে বাল্ব আছে, পাম্প আছে। বাল্বটা হচ্ছে আমার যখন পাস করতে হবে এদিকে তখন বাল্বটা খুলে দিব, না পাস করতে হলে বাল্বটা বন্ধ করবো। আর একটা পাম্প তো টেনে নিয়ে আসে এখান থেকে, টেনে এই পর্যন্ত পাস করে। তো এটা হচ্ছে কুকিং অ্যান্ড স্টোরিং ট্যাঙ্ক। এখানে আসলে মূলত স্টোর করে রাখা হয়। তো এই কুকিং এবং স্টোরিং ট্যাঙ্কের ভিসকোসিটিটা মেনটেন করার জন্য এখানে স্টিম পাইপ ইউজ করা হয়। স্টিম পাইপ দিয়ে স্টিম চালনা করে টেম্পারেচার এবং ভিসকোসিটি দুইটাই মেনটেন করতে পারি আমরা। স্টিম তো গরম থাকে, স্টিম দিলে টেম্পারেচার বৃদ্ধি পায়, আবার এদিক দিয়ে পানি যেহেতু এটা গিয়ে এই ভিসকোসিটিটাকে কন্ট্রোল করতে পারে। তারপর অর্ডিনারি সাইজ মিক্সিং অর কনভেনশনাল মেথড, এখানে জাস্ট কার্ভ বলা আছে যে তুমি কতক্ষণ ধরে দিবা, কতক্ষণ ধরে নাড়াবা, তারপরে হচ্ছে কত মিনিট ধরে এটাকে তাপ দিবা, কত তাপমাত্রায় তাপ দিবা, পিএইচটা কত মেনটেন করবা, হ্যাঁ। তারপরে ফাইনালি এখানে কুকিংটা কতক্ষণ হবে, তারপরে স্টোরিংয়ে নিয়ে যাবো কখন, সেই জিনিসগুলো এখানে কনভেনশনালের জন্য বলা আছে। এগুলোতে আমি আর গেলাম না। তারপরে প্রেশার কুকার মিক্সিং, এইটার সাথে এটার পার্থক্যটা কী? পার্থক্য আমাদের প্রেশার কুকারের যে কাজ সেই একই কাজটা এখানে হয়। এখানে দেখা গেছে আমাদেরকে 120 থেকে 150 মিনিট টাইম দিতে হয় কুকিংয়ের জন্য, মানে সাইজ মেটেরিয়ালটাকে গাঢ় একটা সলিউশন তৈরি করার জন্য, যেটা কিনা কোটিং দিবে ফেব্রিকের উপর, সেই জন্য। আর এইখানে এই সময়টাকে আমরা কমাইতে পারি, এই সময়টাকে মানে আমরা কমিয়ে দেখা গেছে আরও অনেক দ্রুত করে ফেলতে পারি। তো এটার সুবিধা কি, যে দেখা যাচ্ছে 20-30 মিনিটের কথা বলা আছে। 20-30 মিনিটে এই কাজটা যে হয় সেটা কেন হয়? এই যে প্রেশার কুকার ইউজ করার কারণে। প্রেশার কুকার আমাদের এখানে কীভাবে কাজ করে, মানে আমাদের বাসা বাড়িতে প্রেশার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কেন? এটা তো হচ্ছে সাধারণ মানুষের কথা, মানে সায়েন্সের স্টুডেন্টরা একটু ভিন্নভাবে বলবে, মানে আরও স্পেসিফিক কারণটা বলবে। স্ফুটনাঙ্ক বেড়ে যায়, হ্যাঁ স্ফুটনাঙ্ক বাড়লে কেন তাড়াতাড়ি রান্না হবে? তোমাদের এগুলো ছিল না মেট্রিকে, ইন্টারে? আচ্ছা, একটা পাতিলের মধ্যে মনে করো পানি আছে, তুমি এটাকে ওই নিউক্লিয়ার চুল্লিতে রাখবা বা অনেক তাপ দিবা, গ্যাস বার্নার দিয়ে ভালো করে তাপ দিবা, এইটা টেম্পারেচার কি 100-এর বেশি উঠবে? উঠবে কি না? উঠবে না। যতক্ষণ পানি থাকবে ততক্ষণ পর্যন্ত টেম্পারেচার 100-এর উপরে উঠবে না, কারণ পানির স্ফুটনাঙ্ক আছে, স্ফুটনাঙ্ক পর্যন্তই তাপ উঠবে। তারপরে তুমি পানি দিয়ে কোনো কিছু কাজ করতে গেলে, পানি দিয়ে রান্নাবান্না করতে গেলে সেখানে 100ই সর্বোচ্চ অ্যাচিভ করতে পারবা। আমরা তেল দিয়ে ভাজি কেন? তাহলে পানি দিয়ে ভাজতে পারতাম। এমন অনেক কিছু আছে যেটা পানি শোষণ করে না, সেটাকেও তো আমরা পানি দিয়ে ভাজি না, তেল দিয়ে ভাজি। তেল দিয়ে ভাজি কেন? মাছ তো পানি দিয়ে ভাজতে পারতাম, কি পারতাম না? মাছ কি পানিতে দিলে গলে যায়? সব মাছ তো আর গলে যায় না, হ্যাঁ না, সিদ্ধ না, ভাজি হয় না কেন? তাহলে পানির মধ্যে তো ভাজি হওয়ার কথা ছিল। বেশি তাপ দিব, চুলাকে বাড়াই দিব, চুলা বাড়াই দিলে তো তাপ বেশি পাবে না, তাপ বেশি পেলে তো ভাজি হওয়ার কথা। কারণ তুমি ওখানে 100-এর বেশি টেম্পারেচার উঠাই দিতে পারবো না, চুলাকে যত বাড়াইয়ে দাও, 10টা চুলার তাপও যদি এখানে দিয়ে দাও এই পাতিলে, স্ফুটনাঙ্ক তাড়াতাড়ি পানি বাষ্প হয়ে যাবে, কিন্তু আসলে টেম্পারেচারটা মানে তাপমাত্রাটা 100 বেশি উঠবে না। তো এই জন্য তুমি তাপমাত্রাতে তেল দিলে বাড়াইতে পারবা, বা খালি পাতিলকে তাপ দিয়ে দেখো কিছুক্ষণ পরে আগুন লেগে যাবে, মানে পানি না দিলে, কারণ টেম্পারেচার বাড়তেছে, এটা গরম হয়ে থাকবে, অ্যালুমিনিয়াম না, এটা একটা স্ফুটনাঙ্কে গিয়ে আগুন লেগে যাবে। তো এই জন্য দেখা গেছে এভারেস্টের চুলা রান্না করা কঠিন কেন? ওখানে তো প্রেশার কম, বায়ুমণ্ডলের চাপ কম, বায়ুমণ্ডলের চাপ কমলে স্ফুটনাঙ্ক অনেক কমে যায়। তো দেখা গেছে 70 ডিগ্রি দেখা গেছে প্রেশার করে মানে স্ফুটনাঙ্ক, বা বড় বড় পাহাড় যেগুলো আছে বাংলাদেশে, ওগুলো স্ফুটনাঙ্ক হচ্ছে ধরো 80, 85, 90। তো তার মানে কি, যদি উপরে পাহাড়ের উপরে স্ফুটনাঙ্ক ধরো বলিভিয়া লা পাজে গেলা তুমি অনেক উপরে সমুদ্রপৃষ্ঠ থেকে, তো সেখানে তো চাপটা কম হওয়ার কারণে আলটিমেটলি যেটা হবে, তুমি ওখানে রান্না করতে গেলে সর্বোচ্চ তাপমাত্রা পাবো হচ্ছে 85। তার মানে কি, তুমি যত তাপই দাও 85-এর বেশি তো আর অ্যাচিভ হবে না। তো এখন একটা কুচিকে সিদ্ধ করতে, ধরো টমেটোকে বা আলুকে সিদ্ধ করতে যদি, বা মাংসকে সিদ্ধ করতে যদি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিয়ে 5 মিনিট রান্না করতে হয়, তাহলে তোমার 85 ডিগ্রি দিয়ে কতক্ষণ লাগবে? বেশি লাগবে, 7 মিনিট 8 মিনিট লেগে যাবে না? এই জন্য রান্নাটা একটু দেরিতে হবে, দেরি হবে, রান্না হবে না তা না, মানে তুমি সর্বোচ্চ তাপে যে এত অ্যাচিভ করতে পারবে, অল্প তাপে বেশিক্ষণ লাগবে। আর যদি প্রেশার কুকার ইউজ করো, হাই প্রেশার দাও, তাহলে কি বায়ুমণ্ডলের চাপটা বাড়িয়ে দিলাম, বায়ুমণ্ডলের চাপটা বাড়লে স্ফুটনাঙ্ক বেড়ে গেল,
স্ফুটনাঙ্ক বেড়ে দেখা যায় প্রেশার কুকারে, যেগুলো ভালো মানের প্রেশার কুকার সেগুলোতে 130 পর্যন্ত উঠে যায় স্ফুটনাঙ্ক। তো তার মানে কি 130 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার পর্যন্ত টেম্পারেচার তুমি পেয়ে গেলা ওখানে। তো 130 ডিগ্রিতে 5 মিনিট রান্না করলে যা, 100 ডিগ্রিতে তো 12 মিনিট রান্না করা তা সমান ব্যাপার না, তাপ তো সে বাচ্চা সিদ্ধ হয়ে যাবে। তো এই জন্য প্রেশার কুকারে আলটিমেটলি টেম্পারেচারটা মানে স্ফুটনাঙ্কটা বাড়িয়ে সময়টা কমানো হয়, মানে বেশি পরিমাণ তাপ পাওয়া যায়, যেহেতু চাপটা বাড়ানো যায়। চাপটা বাড়ানোর কারণে চাপ বাড়লে স্ফুটনাঙ্ক বেড়ে যায়, মানে পানি আর 100 ডিগ্রিতে তখন ফুটে না। আবার আরেকটা অসুবিধা হচ্ছে, ধরো খোলা পাত্রে রান্না করলে তো 70 ডিগ্রি যদি স্ফুটনাঙ্ক হয় তো পানিতে একটু পর দেখবো শুকিয়ে যাবে, মানে শেষ। তো রান্না অর্ধেক করে আবার এনে পানি ঢালতে হবে। মানে পাহাড় রান্না করলে যে অসুবিধা হয়, পাহাড় রান্না করতে অসুবিধা কিন্তু বারবার পানি দিতে হয়, কারণ পানি তো তাড়াতাড়ি বাষ্প হয়। স্ফুটনাঙ্ক 80 যে, স্ফুটনাঙ্ক 70 যে, দ্রুত পানি চলে যায়। তো পানি চলে গেলে তো রান্নাটা আগাচ্ছে না। আবার রান্না তাপ, আবার এমনিতেও তাপ কম, আবার এসে পানি দিবা, পানি দিলে সেটা আবার গরম হবে, তারপর ততক্ষণে আবার 70 হলে আবার বাষ্প হওয়া শুরু হয়ে যাবে। এই জন্য কম তাপে রান্নাটা এদিক থেকেও দেরি হয়, ওদিক থেকেও দেরি হয়, আলটিমেটলি সময়টা অনেক বেড়ে যায়। তো এই জন্য আমাদের বাসা বাড়িতে প্রেশার কুকারকে আমরা এই জন্য ইউজ করি, যাতে করে সময়টাকে কমিয়ে আনতে পারে। এখানেও একই ব্যাপার, এখানে এই যেই 150 মিনিট বা 120 মিনিট মানে 2 ঘন্টার কাজ আমরা যে আধা ঘন্টায় করে ফেলতেছি, সেটা আসলে ওই যে প্রেশার কুকার ইউজ করার কারণে। তো এটা প্রেশার কুকার মিক্সিংয়ের কথা বলা আছে, মডার্ন মেথড। আর কনভেনশনাল মেথডে হচ্ছে অর্ডিনারি সাইজ মিক্সিংয়ের কথা বলা আছে, ঠিক আছে। দুটোর মধ্যে পার্থক্য দেওয়া আছে।